নমস্কার বন্ধুরা, বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সুবোধ ঘোষের লেখা জল রাক্ষস। মানুষ নয়, জন্তু নয়, ভূতও নয়, তবে কি? সবাই বলে ওটা হলো মানুষেরই মতো দেখতে এক ধরনের ভুতুড়ে জন্তু। নদীর জলের গভীরে লুকিয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে ভেসে ওঠে। ভেসে উঠলেও চেহারার সবটুকু ঠিক দেখা যায় না, শুধু মাথার লম্বা লম্বা চুলের গোছা জলের উপরে ভাসতে থাকে। শাঁখ বাজালেই তলিয়ে যায়। দফাদার বলে ওকে বলে চুলিয়া, জলের রাক্ষস। অনেক দিন আগে, আমরা তখন নেহাতি বাচ্চা, এই তল্লাটে খুব জোর চুলিয়ার হামলা হয়েছিল। আমরা গাঁ ছেড়েই চলে গিয়েছিলাম। নদীর এদিকে 5 ক্রোশ আর ওদিকে 5 ক্রোশ। আষাঢ় থেকে ভাদ্র এই 3টে মাস নদীর কোনো ঘাটের জলে মানুষ নামতো না। ইলিশ ধরতে বাঙাল জেলের দল এসেছিল, তারাও পালিয়ে গেল। ব্যাপারীদের নৌকা পর্যন্ত ঘাটে ভিড়তে সাহস পেত না। রায়গঞ্জের বাজার তো উঠেই গেল। 10 ক্রোশ জুড়ে গঙ্গার দুদিকের ঘাটগুলি যেন শ্মশানের মতো খাঁ খাঁ করত। নায়েব মশাই বলেন, আবার এ তল্লাটে সেই রকমই দশা হবে বলে মনে হচ্ছে। হিসেব করে দেখেছি, এই 7 দিনের মধ্যে মোট 11টা গরু, একটা ঘোড়া, 3টে বাছুরকে চুলিয়াতে টেনে নিয়ে গেছে। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট বলেন, ভগবানগোলার খবর আরও ভয়ানক। শিব মন্দিরে সেবাইতের বউ, দিব্যি ফুটফুটে চেহারা, কাঁচা বয়সের মানুষটি শেষ রাতে গঙ্গা গিয়েছিল নাইতে। গায়ে 11 ভরি সোনার গয়না ছিল, গেল একেবারে তলিয়ে গেল। আজ পর্যন্ত লাশের খোঁজ পাওয়া যায়নি। দফাদার বলে, গরু বাছুরের লাশগুলির অবশ্যই খোঁজ পাওয়া যায়, তলিয়ে যাবার 2-1 দিনের মধ্যেই ভেসে ওঠে। আর দেখা যায় গরু বাছুরের শুধু 2টো চোখ খেয়ে ফেলেছে। চোখ খেতে খুব ভালোবাসে চুলিয়া। ভাদ্রের ঢেউ ছলছল গঙ্গার ধারে কাপ্তেনগঞ্জ নামে যে জায়গায় ঘাটের কাছে দাঁড়িয়ে গেও লোকজনের একটা ভিড় কথা বলছিল, সেখানে আজ আর কোনো গঞ্জ নেই। কোন কাপ্তেন এখানে গঞ্জের পত্তন করেছিল তার নামও লোকে জানে না। নায়েব মশাই বলেন, ক্লাইভের আমলে এক ইংরেজ কাপ্তেন নাকি চাকরি ছেড়ে দিয়ে এখানে এসে রেশমের কুঠি করেছিল। ওই যে ঘাট থেকে সামান্য একটু দূরে গাব ডুমুর আর চালতা গাছের জংলা বাগানটার কাছে ভাঙা ভাঙা ইটের স্তূপ পড়ে রয়েছে, ওইটাই ছিল রেশম কুঠি। কাপ্তেনগঞ্জ এখন যে চৌধুরী বাবুর জমিদারি, সেও এই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে সব কাহিনী শুনছে। বছর 35 বয়স হবে, দিব্যি সুশ্রী চেহারা। কাপ্তেনগঞ্জের বাবু অতীন চৌধুরী যেন সেই ক্লাইভেরই আমলের এক বনেদি গৌরবের শেষ প্রদীপের মতো জ্বলছে। কাপ্তেনগঞ্জের সাবেক কালের শৌখিন জীবনের সুগন্ধ যেন এখনও অতীন চৌধুরীর সাজ পোশাকে ভুরভুর করে। সিল্কের পাঞ্জাবি ও সিল্কের পায়জামা, গায়ে জড়ি লাগানো মখমলের চটি, এই পরিপাটি পোশাক দুরস্ত মূর্তি নিয়ে আজ ভোর থেকে সকাল 10টা পর্যন্ত গাঁয়ের একদল লোকের সঙ্গে গঙ্গার ধারে 5 মাইল হেঁটেছে অতীন চৌধুরী। চুলিয়ার ভয়ে গাঁয়ের যত ঘাট ফাঁকা হয়ে গিয়েছে। কাল রাতে একটা বরযাত্রীর দল ঘাটে নৌকা না ভিড়িয়ে সোজা ফিরে চলে গিয়েছে। বিয়েবাড়ির সব আয়োজন আর আনন্দ পণ্ড হয়েছে। জলের রাক্ষস চুলিয়া নাকি ভোরের দিকেই ভেসে ওঠে, তাই গাঁয়ের লোকের অনুরোধে ভোর হতেই আজ বের হয়েছে অতীন চৌধুরী। সঙ্গে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, নায়েব মশাই, দফাদার আর 10-15 জন চাষি। চুলিয়া কাহিনীকে বিশ্বাস করে না অতীন চৌধুরী, শুধু গ্রামের 10 জনের অনুরোধের দাবি রক্ষা করা ছাড়া তার মতো মানুষের পক্ষে গঙ্গার ধারে 5 মাইল হেঁটে ক্লান্ত হবার কথা নয়। সব কাহিনী শুনে মনে মনে হাসে অতীন চৌধুরী, কিন্তু মুখে বলে,
তাহলে আরও ভালো করে একটা পাহারা রাখবার ব্যবস্থা করা হোক। দফাদার বলে, আমার সঙ্গেও অন্তত জন 5 বেশ সাহসী মদ্য থাকলে আমি রোজ শেষ রাতে গঙ্গার এই 1.5 ক্রোশের উপর নজর রাখতে পারি। অতীন চৌধুরী বলে, দফাদারের কাজে সাহায্য করবে এরকম জন 5 লোকের বন্দোবস্ত করে দিন নায়েব মশাই। নায়েব মশাই বলেন, কিন্তু সত্যি যদি দেখা যায় যে চুলিয়া ভেসে উঠেছে তবে কি হবে? অতীন চৌধুরী হাসে, শুধু আমাকে তৎক্ষণাৎ খবর দিতে হবে, তারপর আমি আছি আর আমার রাইফেল আছে। অনেক দূরে এই গঙ্গারই ধারে এক গাঁয়ে যেন শত শত শাঁখ বাজছে। চমকে ওঠে দফাদার। নায়েব মশাই আতঙ্কিতের মতো চোখ খোলা করে দূরের সেই ভয়ার্ত শঙ্খের শব্দ শুনতে থাকেন। প্রেসিডেন্ট বলেন, বোধহয় উত্তর রঘুনাথপুরের গঙ্গায় চুলিয়া ভেসেছে, ওদিকটা এতদিন নিরাপদ ছিল। অতীন চৌধুরী আরও জোরে হাসতে থাকে। তুমিও কিন্তু শাঁখ বাজিয়ে ফেলো না দফাদার, ভালো একটা টর্চ সঙ্গে রাখবে, আর লম্বা লম্বা চুল ভেসে রয়েছে দেখলেই আমাকে খবর দেবে। চলে গেলেন অতীন চৌধুরী। কাপ্তেনগঞ্জের এই ঘাটে দাঁড়িয়ে জমিদারির চিলেকোঠা দেখতে পাওয়া যায়। কীরকম যেন দেখতে এই প্রকাণ্ড বাড়িটা। বাড়ি থেকে বেশ একটু দূরে মস্ত একটা ফটক, সে ফটকের সব পলেস্তারা ঝরে পড়ে গিয়েছে। ফটকের মাথার ওপর দুটো বড় বড় গম্বুজ, ভালো করে দেখলে এখনও চিহ্ন খুঁজে পাওয়া যাবে। গম্বুজের গায়ে মিনা করা রঙিন নকশার ছিটে ফোঁটা লেগে রয়েছে। ফটকের নামটা এখনো মরে যায়নি, লোকে বলে হাতি দরজা। হ্যাঁ, কাপ্তেনগঞ্জের সেই বিলাস আর বৈভবে ভরা অতীতে এই ফটক দিয়েই রাজা রামগোবিন্দ চৌধুরী হাতির পিঠে ছকছকে রূপোর হাওদায় বসে যাওয়া আসা করতেন। ক্লাইভের হুকুমনামার জোরে গঙ্গার 25 ক্রোশ জলকর হাসিল করতেন। অতীন চৌধুরী এখন যে ভাঙা দালানটার কাছ দিয়ে যেতে যেতে বিচুটির ঝোপের ছোঁয়া থেকে সিল্কের পায়জামা বাঁচিয়ে আস্তে আস্তে হাঁটছে আর সিগারেট খাচ্ছে, সেখানে এখনও বড় বড় ভারী লোহার জিঞ্জিরের টুকরো মরচে ধরে পড়ে রয়েছে। ওই জিঞ্জিরে হাতি বাঁধা থাকত। চারদিকের গড় ভরাট হয়ে গিয়েছে, সেই দেউড়ি ধসে পড়ে গিয়েছে এবং দেউড়ির কাছে শান বাঁধানো চাতালের উপর সেই তোপও আর নেই। যদিও ফাটল ধরা ও কাঁকড়া বিছার আড্ডা এই চাতালের নাম আজও তোপখানা। জংলা লতাপাতায় একেবারে আগাগোড়া মোড়া যে 12 দুয়ারি দালানটার ছাদ এখনো ভেঙে পড়েনি, সেটার নাম বাইমহল। চৌধুরীদের 3 পুরুষ পর্যন্ত সেই 12 দুয়ারি বাইমহলে আতর গুলাবের ছড়াছড়ির মধ্যে রূপসী বাইজির নাচ দেখেছেন আর খুশির রাত জেগেছেন। আজ এই শূন্য দালানের ভিতরে দাঁড়িয়ে টু শব্দ করলে সেই মুহূর্তে ভয়ঙ্কর একটা প্রতিধ্বনি হাউমাউ করে বেজে ওঠে। এই পুরনো ধ্বংসেরই এক পাশে আজ যে 3 তলা বাড়িটার ভিতরে অতীন চৌধুরীর জীবনের দিনরাত পার হয়, সেই বাড়ি 3 পুরুষ আগের ঐশ্বর্যের খোলস মাত্র। সেকেলে সব আসবাব, সব সিন্দুক, সব গালিচা, মূর্তি, বেলোয়ারি ঝাড় ও তৈজস একে একে বিদায় নিয়েছে। এই বাড়ির একটা ঘর শুধু হাল আমলের মিরর ও আলমারি আর সেকেলে পালঙ্ক দিয়ে সাজানো। আর আছে একটি একেলে মানুষ, অতীনের স্ত্রী মঞ্জুলতা। কলেজের পড়া শেষ হতে না হতেই অতীনের সঙ্গে বিয়ে হয়ে কলকাতা থেকে সেই যে এই বনেদি গৌরবের খোলসের মধ্যে চলে এলো মঞ্জুলতা, তারপর আর বাপের বাড়ি যায়নি। এক টানা এই 5 বছর ধরে স্বামীর কাছেই আছে মঞ্জুলতা। যতক্ষণ মাসিক পত্রিকার গল্প পড়ে মঞ্জুলতা, শুধু ততক্ষণ যেন কলকাতার জীবনের স্বাদ পায়। আর মনে হয় জীবনটা যেন 100 বছর ধরে পিছিয়ে গিয়ে ভয়ঙ্কর এক বনেদি কারাগারের মধ্যে হাঁসফাঁস করছে। স্বামীর সঙ্গে ঘর করতে এসে কাপ্তেনগঞ্জের বনেদি ধ্বংসের মাঝখানে 3 তলা বাড়ির এই কক্ষের ভিতরে প্রথম দিনেই সমস্যাটাকে ঠিক বুঝতে না পেরে চমকে উঠেছিল মঞ্জুলতা।
আর দ্বিতীয় দিন ঠিক সন্ধ্যা হতেই সমস্যাটাকে বুঝতে পেরে চমকে উঠেছিল। সাজ সেরে এই পালঙ্কেরই উপরে বসেছিল মঞ্জুলতা। অতীনও সাজ সেরে তার সিল্কের পাঞ্জাবির উপর আধ শিশি সেন্ট ঢেলে দিয়ে ঘরের বাইরে যাবার জন্য এগিয়ে যেতেই মঞ্জুলতা বলে, এ কি, কাল সন্ধেবেলাতে এভাবে বেরিয়ে গেলে আর ফিরে এলে সকালবেলা, আজও আবার সন্ধে হতেই বেরিয়ে যাচ্ছ, এর মানে কি? অতীন হাসে, এর মানে তোমার না জানলেও চলবে মঞ্জু। মঞ্জু বলে, বেশ বললে, স্ত্রী জানতে পারবে না তার স্বামী কোথায় গিয়ে রাত কাটায়? অতীন বলে, সেটা জানলেও আমি তোমার স্বামী, না জানলেও আমি তোমার স্বামী। মঞ্জু বলে, বুঝলাম, কিন্তু বলতে হবে তুমি কোথায় যাচ্ছ। অতীন বলে, আমার বৈঠকখানায়। মঞ্জু আশ্চর্য হয়, কোথায় তোমার বৈঠকখানা? অতীন বলে, ওই যে বারদুয়ারি বাইমহলের পাশে আমড়া বাগানটার মধ্যে একটা নতুন কেবিন ঘর দেখছো, সেটাই আমার বৈঠকখানা। মঞ্জু বলে, মানুষে বৈঠকখানায় বসে বলেই জানি, ঘুমিয়ে রাত কাটায় না। অতীন বলে, আমিও ঘুমিয়ে রাত কাটাই না, ঘুমোতে হলে তোমার কাছেই এসে ঘুমাবো। পাগলের কথা বলেই সন্দেহ হয়, কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত যে মানুষটা এত ভালো ভালো কথা বলেছে, সে মানুষটা সন্ধে হতেই পাগল হয়ে উঠবে কেন? মঞ্জু বলে, তুমি আমায় ঠকাচ্ছ। অতীন বলে, না, আমি ভগবানকেও ঠকাতে পারি, কিন্তু তোমাকে ঠকাবো না। মঞ্জু বলে, তবে কেন যাচ্ছ? অতীন উত্তর দেয়, না যে পারি না, এটা আমার সাত পুরুষের নিয়ম, ওই নিয়ম আমার রক্তের মধ্যে রয়েছে, না গিয়ে পারবো না মঞ্জু, যেতেই হবে, নইলে আমি পাগল হয়ে যাব। মঞ্জু জিজ্ঞাসা করে, বিয়ের আগেও কি তোমার এই অভ্যাস ছিল? অতীন বলে, হ্যাঁ, যখন স্কুলও পার হইনি, সেই 16 বছর বয়স থেকেই। আঁচল দিয়ে চোখ ঢাকে মঞ্জুলতা। আর এক মুহূর্তও দেরি না করে বের হয়ে যায় অতীন। এই দৃশ্যটাও অতীনের কাছে এমন কিছু অভিনব নয়। মনে পড়ে 20 বছর আগের কথা, যখন বাবা আর মা বেঁচে ছিলেন, ঠিক মঞ্জুর মতো এইভাবেই এই পালঙ্কের উপর বসে মা চোখে আঁচল চাপা দিতেন, আর বাবা জুঁইয়ের মালা হাতে জড়িয়ে, গলায় পাকানো চাদর চড়িয়ে আর আতর মাখানো মোষের শিঙের লাঠি হাতে নিয়ে সন্ধ্যাবেলা বের হয়ে যেতেন। মাঝরাতে গঙ্গার ঘাটে বজরার মধ্যে যখন খেমটা নাচের ঘুঙুর বাজত, তখন ঠাকুর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তেন মা। এটা কাপ্তেনগঞ্জের 7 পুরুষের নিয়ম। কিন্তু কলকাতার মেয়ে মঞ্জুলতা ভাবে, কি বিভৎস ও কি ভয়ানক নিয়ম! একেই বোধহয় বলে প্রেতনিশির ডাক। চক্রবর্তী মশাই যেমন ঠিক সন্ধ্যায় ঠিক সময়টিতে এসে এ বাড়ির পুজোর ঘরে আরতি করে চলে যান, এই নিয়মও যেন ঠিক তেমনি এক নিষ্ঠার নিয়ম। সন্ধ্যা হতেই বাড়ির কর্তা তাঁর বৈঠকখানায় চলে যান, কে জানে কোন ভয়ঙ্কর রহস্যের আরতি করতে। বুঝতে দেরি হয়নি। সকাল হতেই অতীন ফিরে এসে ঘরে ঢুকতেই ঘরের বাতাস আতর মাখা পচাটে গন্ধে ভরে যায়। অতীনের চোখ দুটো রাত জাগা ক্লান্তি আর মদের নেশার ঝাঁজে লাল হয়ে রয়েছে। আস্তে আস্তে টলতে টলতে এসে পালঙ্কের উপর গড়িয়ে পড়ে অতীন, অঘরে ঘুমোতে থাকে এবং ঘুমের ফাঁকে ফাঁকেই একবার চোখ মেলে তাকিয়ে ডাক দেয়, তুমি একটু কাছে এসে বসো না মঞ্জু। দেখতে পায় মঞ্জু ঘুমের মধ্যেই যেন হাতড়ে হাতড়ে কারো হাত খুঁজছে অতীন। দুপুর পর্যন্ত ঘুম, তারপরেই উঠে বসে অতীন। স্নান সেরে খাওয়া দাওয়ার পর পান চিবিয়ে আর হাত পাখা হাতে নিয়ে যখন চেয়ারের উপর বসে অতীন, তখন যেন একেবারে নতুন মানুষ হয়ে যায়। কত হাসি, কত গল্প, কত ঠাট্টা আর কত ভালো ভালো কথা। মঞ্জু তখন ভাবে, কি আশ্চর্য, এই মানুষই সন্ধ্যা হতেই আবার পাগল হয়ে যাবে। বুঝতে কিছু বাকি নেই, সহ্য করা যায় না, উচিতও নয়, তবু সহ্য করে মঞ্জু।
যেন কাপ্তেনগঞ্জের এই বনেদি অভিশাপের শেষ ত্যাগবার জন্য একটা আশা নিয়ে দিন কাটিয়ে যাচ্ছে মঞ্জুলতা। কে জানে কেমন সেই শেষ। চা খায় ইন্দুপ্রকাশ। কাছে চেয়ারে বসে ইন্দুর সঙ্গে গল্প করে মঞ্জুলতা। কাদামাখা মখমলের জুতো পায়ে অতীন সামনে এসে দাঁড়াতেই চেঁচিয়ে ওঠে ইন্দু, কি হে, কোথায় ছিলে এতক্ষণ? অতীন বলে, গাঁয়ের লোকগুলোর মাথা খারাপ হয়ে গিয়েছে। ওদের ধারণা নাকি গঙ্গায় জল রাক্ষস দেখা গিয়েছে, মানুষ আর গরু জলে নামলেই তলিয়ে যাচ্ছে। এ গাঁয়ের অনেক গরু আর ভগবানগুলার এক সুন্দরীকে মেরে ফেলেছে জল রাক্ষস, তাই ভীতু মানুষগুলোকে একটু সাহস দিয়ে এলাম। অতীনের কলেজ বন্ধু ইন্দুপ্রকাশ। ভাগ্যচক্রের ফেরে পড়ে ইন্দুও আজ 7-8 মাস হলো এই কাপ্তেনগঞ্জের মাটির টানে অতীনের বড় কাছাকাছি এসে ঠাঁই নিয়েছে। 300 বিঘা জমি নিয়ে আখের চাষ করে ইন্দু। কাপ্তেনগঞ্জের চৌধুরী বাড়ির হাতি দরজা থেকে মাত্র হাত 10 দূরে সড়কের ধারে পাতলা দেওয়ালের একটি বাংলো তৈরি করে নিয়েছে ইন্দু। এই বাংলোই হলো ইন্দুর কৃষি অফিস, থাকবার ঘর, গান গাইবার আসর আর নানা শস্যের বীজ নিয়ে রিসার্চ করার ল্যাবরেটরি। অতীনেরই অনুরোধ সকালবেলাটা এখানে এসে ইন্দু যেন রোজই চা খেয়ে যায়। ইন্দুও খুশি মনে সে অনুরোধের সম্মান রক্ষা করেছে। এই 7-8 মাসের মধ্যে বোধহয় 10-12 দিন বাদ দিয়েছে, নইলে রোজই এসে চা খেয়ে গিয়েছে ইন্দু। যতক্ষণ ইন্দু থাকে মঞ্জুলতার মনটাও ততক্ষণ কাপ্তেনগঞ্জের জীবনের সব ভয়গুলিকে ভুলে যায়। ইন্দুর মুখ থেকেই কলকাতার গল্প শুনে মঞ্জুলতা। মাসিক পত্রিকার গল্প আর না পড়লেও চলে। ইন্দু বলে, বিয়ের সময় আপনাকে যেন একটু রোগাই দেখেছিলাম, কিন্তু এখানে এসে তার চেয়েও রোগা হয়ে গেলেন কেন? মঞ্জু বলে, আমার কথা ছেড়ে দিন, আপনার কথা বলুন। ইন্দু বলে, আমার কথা হলো একদিন রাত্রিবেলা আসতে বলুন, আপনার হাতের রান্না পোলাও টোলাও খেয়ে যাই, শুধু রোজই চা খাইয়ে ছেড়ে দিচ্ছেন, একই রকমের ব্যবহার। অতীন বলে, বেশ তো, ইন্দুকে আজ রাতেই খাইয়ে দাও না মঞ্জু। মঞ্জু বলে, আচ্ছা ঠিক আছে। ইন্দু চলে যেতেই মঞ্জু বলে, আমি এবার কলকাতায় চলে যাই। অতীন হাসে, যেতে পারবে? মঞ্জু বলে, কোন দুঃখে যেতে পারবো না? অতীন বলে, তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছেড়ে থাকতে পারবে না। মঞ্জু বলে, তুমি সত্যিই বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি? নিশ্চয়ই, নইলে কবে চলে যেতে? মঞ্জু বলে, যদি কোনোদিন ভালো না বাঁচতে পারি তবে? অতীন হো হো করে হাসে, তবুও কলকাতায় চলে যেতে পারবে না মঞ্জু, সে মেয়ে তুমি নও। যদি সত্যি এমন অঘটন ঘটে তবে তুমি নিজেকেই ঘেন্না করে মরে যাবে। কি অদ্ভুত বিশ্বাস! আমড়া বাগানের এক কেবিন ঘরে যত পাপিনী শরীর নিয়ে সারা রাত খেলা করে যে নেশারে মানুষটা, সে এই অটল বিশ্বাসে উৎফুল্ল হয়ে আছে তার স্ত্রী কোনোদিন ভালোবাসা হারাবে না। চোখ ছলছল করে, মুখ ঘুরিয়ে নেয় মঞ্জু, আঁচল দিয়ে চোখ মোছে। হঠাৎ আহতা নাগিনীর মতো যেন দুঃসহ আক্রোশে মুখ ফিরিয়ে প্রশ্ন করে মঞ্জু, কিন্তু আমি বিশ্বাস করি না। অতীন বলে, কি? এই 5 বছরের মধ্যে তুমি এক মুহূর্তের জন্য আমাকে ভালোবাসতে পেরেছ, এ কথা আমি বিশ্বাস করি না। অতীন হো হো করে হাসে, এই 5 বছরের প্রতি মুহূর্তে তোমাকেই ভালোবেসেছি, তুমি বুঝতে পারোনি। মঞ্জু বলে, তুমি কেমন করে বুঝলে? অতীন বলে, স্বপ্নে দেখেছি তুমি মরে গিয়েছো আর আমি কাঁদছি। চুপ করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে মঞ্জু। অতীন বলে, আমি জীবনেও কারো জন্য কাঁদিনি, কিন্তু বিশ্বাস করো মঞ্জু, আমি শুধু একজনের জন্যই কাঁদব, সে হলো তুমি, যদি তুমি আমার আগে চলে যাও। ছুটে কাছে এগিয়ে এসে অতীনের হাত ধরে মঞ্জু। ক্লান্ত বিকালের রোদ তখন লাল হয়ে নারকেলের পাতার ঝালরে খেলা করতে শুরু করেছে।
সন্ধ্যা হতে আর দেরি নেই। আকুল হয়ে মিনতি করে মঞ্জু, তাহলে বলো লক্ষ্মীটি, আজ সন্ধ্যায় ওই কেবিন ঘরে আর যাবে না? জানালা দিয়ে আকাশের দিকে একবার তাকায় অতীন। আস্তে আস্তে উঠে দাঁড়ায়, ঘরের ভিতরে পায়চারি করে। সন্ধ্যার লাল আলো কালো ছায়ায় ঢাকা পড়ে গিয়েছে। ব্যস্ত হয়, ছটফট করে অতীন। তাড়াতাড়ি সাজ ছাড়ে, সেন্টের শিশি রুমালের উপর উপুর করে ঢেলে দিয়ে আয়নার সামনে দাঁড়ায়, রুমাল দিয়ে মুখ মোছে। তারপরেই আস্তে আস্তে হেঁটে ঘর ছেড়ে বেরিয়ে যায়। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে মঞ্জু। 5 বছর তো এইভাবে পার হয়ে গেল, কিন্তু আর কতদিন? ঘরের দরজায় দাঁড়িয়ে দেখতে থাকে মঞ্জু চলে যাচ্ছে অতীন। ক্লাইভের আমলের জলকরের ইজারাদার সেই রাজাবাবু চৌধুরীদের হাতি ঘোড়া কবেই মিথ্যে হয়ে গিয়েছে। ঐশ্বর্য নেই, কিন্তু অভিশাপগুলি আছে। বারদুয়ারি বাইমহলে ঘুঙুর বাজে না, বাজাবার ক্ষমতাও নেই, কিন্তু আমড়াবাগানের এক কেবিন ঘরে কাচের গেলাস, দেশি মদের বোতল আর চুরির শব্দ প্রতি রাত্রে আত্মহারা হয়ে বাজে। অতীন রায়ের রক্তের ইতিহাস তৃপ্ত হয়। এ কি, আপনি বারান্দার কোণে এই একটা বিশ্রী চেয়ারে এভাবে মাথায় হাত দিয়ে বসে আছেন? চমকে ধরফর করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় মঞ্জুলতা। ইন্দু এসেছে। ইন্দু যে আসবে, নিজের হাতে রেঁধে ইন্দুকে খাওয়াতে হবে, সে কথা ভুলেই গিয়েছে মঞ্জু। সন্ধ্যার পর থেকে এতক্ষণ ধরে শুধু নিজের মনের জ্বালার সঙ্গে যেন যুদ্ধ করেছে মঞ্জু। দেয়াল ঘড়ির দিকে তাকায় মঞ্জু। কি সর্বনাশ, রাত যে প্রায় 10টা। ইন্দু জিজ্ঞাসা করে, অতীন কোথায়? মঞ্জু বলে, বাইরে বের হয়েছেন। কখন ফিরবে? জানি না। অপ্রস্তুত হয়ে কি যেন ভাবতে থাকে ইন্দু। মঞ্জু বলে, আপনার ওপর বড় অন্যায় করে ফেলেছি। ইন্দু আশ্চর্য হয়, অন্যায়? মঞ্জু বলে, হ্যাঁ, ভুলেই গিয়েছি যে আজ আপনাকে খেতে নেমন্তন্ন করেছি। হো হো করে হেসে ওঠে ইন্দু। তাই বলুন, কিন্তু সেজন্য এত দুঃখ করার কি আছে, আর একদিন এসে খেয়ে যাব। মঞ্জু বলে, কিন্তু আমার যে ভাবতে বড় লজ্জা করছে, বড় কষ্ট হচ্ছে ইন্দুবাবু। ইন্দু বলে, না না, ওসব কিছু মনে করবেন না, আমাকে একেবারে আপনার জন বলে মনে করবেন। আমি অন্তত আপনার মতো মানুষের কোনো দোষই ধরি না। চলে গেল ইন্দু। বারান্দার এক কোণে দাঁড়িয়ে ছটফট করে মঞ্জু। কাপ্তেনগঞ্জের এই বাড়ির এই রাতটাকে বড় ঘৃণ্য বলে মনে হচ্ছে। সহ্য করা যায় না, সহ্য করা উচিতও নয়। ইচ্ছে করে এই মুহূর্তে ছুটে গিয়ে আমড়াবাগানের অন্ধকারে লুকানো ওই কেবিন ঘরের কপাট ভেঙে ভিতরে ঢুকে একবার সচক্ষে দেখে আসতে বনেদি অভিশাপের নেশায় কেমন রঙিন হয়ে গিয়েছে জমিদার অতীন চৌধুরী। ছি ছি, ওদিকে যেতেও যে ঘেন্না করে, কিন্তু কোনো দিকে তো যেতেই হবে, না গিয়ে উপায় নেই। সারা মনটা পাগল হয়ে বলছে, চলে যাও, যাকে ভালোবাসতে ইচ্ছা করে তার কাছে যাও। মনটা পাগল হয়েও সত্যি কথা বলছে। আর এক মুহূর্তও দেরি করে না মঞ্জু। চৌধুরী বাড়ির 3তলা বিভীষিকার চেহারা পিছনে ফেলে রেখে একটা ছায়া শরীর যেন ছুটে বের হয়ে যায়। হাতি দরজার গায়ে জোনাকি জলে, তারই কাছে পাতলা দেওয়ালের ছোট বাংলো, যেন লতাপাতা আর ফুলের সাজ পরানো একটি শান্তির নীড়। ইন্দুর ঘরের দরজার কড়ায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে মঞ্জু। থরথর করে কাঁপে সারা শরীর। এ কি, ইন্দুর কাছে কেন? মঞ্জুর বুকের ভিতরটায় যেন নিজেকে চিনতে পেরে হঠাৎ চমকে ওঠে। মঞ্জুর পায়ের শব্দ আবার ছটফটিয়ে বেজে ওঠে। ইন্দু ডাকে, কে? আলো হাতে নিয়ে বাইরে এসেই দেখতে পায় ইন্দু কেউ নয়। বারান্দার থামের গা জড়ানো লতাগুলি শুধু দুলছে।
চুলিয়া চুলিয়া! কাপ্তেনগঞ্জের ঘাটের কাছে জলের উপর চুলিয়া ভেসে বেড়াচ্ছে। শেষ রাতের শেষ তারা নিভে যাবার আগেই শোরগোল আর হাঁকে ডাকে সারা গ্রামের ঘুম ভেঙে গেল, আর দলে দলে লোকজন ছুটে চলল ঘাটের দিকে। নায়েব মশাই এসে কেবিন ঘরের দরজায় দাঁড়িয়ে হাঁক দিতেই বের হয়ে আসে অতীন চৌধুরী। অতীনের রাইফেলটাকে সঙ্গে নিয়েই এসেছেন নায়েব মশাই। দফাদার বলে, ঘাটের খুব কাছে চুলিয়া ভেসে রয়েছে বাবু। আর দেরি করে না অতীন। চোখ ভরা নেশা আর বুক ভরা মদের ঝাঁজ সঙ্গে নিয়েই রাইফেল হাতে ছুটে গিয়ে ঘাটের কাছে এসে দাঁড়ায়। ঘুম ভাঙা কাকের ডাক সবেমাত্র শুরু হয়েছে, পূবের আকাশ সবেমাত্র ভোরালো হয়েছে। দেখে আশ্চর্য হয়ে যায় অতীন চৌধুরী আর গাঁয়ের শত শত মানুষের ভিড়। সত্যি ভাদ্রের ভরা গঙ্গার ঢেউয়ের দোলানির সঙ্গে জলরাক্ষসের গুচ্ছ গুচ্ছ চুল ভাসছে। পূবের আকাশ যেন ফিক করে হেসে উঠেছে। প্রথম ভোরের আভা ছড়িয়ে পড়েছে জলের উপর। ঠান্ডা রাইফেলটাকে হঠাৎ দুহাতে বুকে আঁকড়ে কেঁপে ওঠেন অতীন চৌধুরী। অপলক চোখে দেখতে থাকেন অতীন চৌধুরী। জলরাক্ষসের চুল দেখতে বড় সুন্দর। শুধু এলোমেলো একরাশ চুল নয়, লাল পাথর বসানো সোনার একটা হেয়ার পিনও ভাসছে। মাঝে মাঝে কপালটাও ভেসে উঠছে, সেই সঙ্গে একচোরা ঘুমন্ত চোখ। বুটিদার ঢাকাই শাড়ির আঁচলটাও থেকে থেকে ভেসে ওঠে। নিথর হয়ে বসে থাকে অতীন চৌধুরী। ঘাটের ভিড়ের নিঃশ্বাসগুলি যেন সব বন্ধ হয়ে গিয়েছে, কোনো শব্দ করে না। নায়েব মশাই এরই মধ্যে দুটো লগি আনিয়ে ফেলেছেন। দফাদারও লগিটা হাতে তুলে নিয়েছে। অতীন চৌধুরীর হাত ধরে নায়েব মশাই ডুকরে ওঠেন। কে কি সর্বনাশ! কে জানে কখন এমন কাণ্ড হয়ে গেল বড়বাবু। তেমনি নীরব আর নিথর হয়ে বসে থাকে অতীন। নায়েব মশাই আবার হাউমাউ করে ওঠেন। আমাদের কি করতে বলেন বড়বাবু? অতীন বলে, আমি কিছুই বলতে পারি না, ইন্দুকে একবার খবর দিন। চোখ বড় করে তাকিয়ে থাকেন নায়েব মশাই। ইন্দুবাবুকে কেন? লাল চোখ দুটো ছলছলিয়ে যেন বিকার রোগীর মতো প্রলাপ বকে অতীন। মানুষটা এভাবে শেষ হয়ে গেল, তার জন্য পৃথিবীর অন্তত একজনেরও তো কাঁদা উচিত, কিন্তু আমি যে কাঁদতে পারছি না নায়েব মশাই। শেষ হলো আজকের গল্প। গল্প ও গল্প পাঠ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।